সরকারি ছুটির বিকেলে প্রত্যেক পর্বে লাইভে আমি নয়ন বাবু সাংবাদিক আপনাদের সামনে হাজির হয়ে গেছি। নয়ন ভাই কোথাও নয়ন শোনা ভাই যাচ্ছে না কোথাও শোনা একদমই। যাচ্ছে না একদমই। কথা শোনা যাচ্ছে না তো। সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু একটু প্রবলেম এই কারণে। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, এখন শোনা হ্যাঁ, যায়। এখন শোনা যায়। আচ্ছা, ধন্যবাদ। কবিতা, নাচ গান সহ মহামারীর ছুটির বিকেলে আমার লাইভের ৫ পর্ব নিয়ে আমি নয়নবাবু সাংবাদিক আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়ে গিয়েছেন, যারা যারা আমার লাইভটি দেখছেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা এবং সর্বোপরি সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সেই মহামারীর সরকারি ছুটির বিকেলে আমরা লাইভে এসেছি। আমরা কবিতা, নাচ গান সহ বিভিন্ন আড্ডা দেব। আপনারা কমেন্টে অবশ্যই কথা শোনা যায় না। আপনারা লিখতে পারেন কমেন্টে। আমরা আপনাদের সেটি রিপ্লাই করার চেষ্টা করব। আমার সাথে দুইজন অতিথি আছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার সাথে দুইজন অতিথি আছেন। তারা আমি অতিথিদের একটু পরিচয় করে দিতে চাচ্ছি। আপনারা মাঝখানে যাকে দেখছেন উনি একজন তারকা বলা যায়, আমার খুব কাছের এবং খুব কাছের একজন বন্ধু বলা যায়। আমি একটু তার পরিচয় করে দিচ্ছি। তার সাথে আরও একজন যুক্ত আছেন, আমি তারও পরিচয় দিচ্ছি। সেই সাথে আমাদের সাথে আরও কয়েকজন যুক্ত হবেন, আমরা পরবর্তী তাদের পরিচয় করে দেবো। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি যে আমার আজকের যে প্রধান গেস্ট, নাম ডিএম লিজা সুলতান। ডিএম লিজা সুলতান, সে প্রফেশনালি ডান্স টিচার, আর জনসেবা, পাগলের মতো জনসেবামূলক কাজটি করে। লিজা সুলতান হলো বাংলাদেশ নৃত্যশিল্পী নওগাঁ জেলা শাখা সংস্থার সে সাধারণ সম্পাদক, আবার সে নৃত্য রং একাডেমি নওগাঁর পরিচালক। ডিএম লিজা সুলতান আমার লাইভে যুক্ত হয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি ডিএম লিজা সুলতানকে। সেই সাথে আমার লাইভে আরেকজন যুক্ত হয়েছেন, একজন অত্যন্ত উদীয়মান একজন শিক্ষার্থী, স্নেহের ছোট ভাই রমজান আলী ইমন, যে ঢাকা কলেজে এবার এইচএসসি পরীক্ষার্থী। আর একটি তাদের সামাজিক সংগঠন আছে যেটি বই বৃক্ষ নামে, যেটি রমজান হলো প্রতিষ্ঠাতা পরিচালক। সে বই বৃক্ষ বিভিন্ন স্টুডেন্ট যারা বাইরে পড়াশোনা করে তাদেরকে নিয়ে কিছু সুধীজন সহ বিভিন্নভাবে বই বৃক্ষ সংগঠনটি তৈরি করেছে। তো মূলত এই দুইজন আমার আজকের অতিথি। এর পাশাপাশি একজন তৃণমূলের লেখক আমিনুল ইসলাম নাম, উনি যুক্ত হবেন। সেই সাথে আরও কয়েকজন কবি যুক্ত হবেন, তবে পরবর্তীতে। তো আমাদের প্রথমে আমরা অতিথিদের কাছে আমরা যারা আমাদের গেস্ট আজকে লাইভে, আমরা তাদের কাছে যেতে চাচ্ছি এবং তাদের নিজের মুখ থেকে তাদের পরিচয়টা শুনতে চাচ্ছি। আমি প্রথমেই ডিএম লিজা সুলতানের কাছে যাচ্ছি, তার কাছ থেকে তার পরিচয়টা শুনতে যাচ্ছি। ডিএম লিজা সুলতান। হ্যাঁ, দুঃখিত, একটু নেটওয়ার্ক সমস্যার কারণে ডিএম লিজা সুলতান তার অডিওটি মিউট করে রাখতে পারছেন না। তবে দ্রুত সেটি ঠিক হয়ে যাবে। আমি আমার দ্বিতীয় যে অতিথি এখন আছে, আমাদের সিনিয়র ছোট ভাই রমজান। আমি রমজানের কাছে যাচ্ছি এবং রমজানের কাছ থেকে রমজানের পরিচয়টি জানতে চাচ্ছি। রমজান। আসসালামু আলাইকুম। আমার নাম রমজান আলী ইমন। আমি ঢাকা কলেজের এবারের মানবিক থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। করোনা কালীনের জন্য পরীক্ষা আটকে যাওয়ার জন্য আমি এখন ইন্টার থার্ড ইয়ার বলতে পারেন।
আর আজকে গেস্টের তালিকে আসার জন্য যে কাজটি করা, যে বেসরকারি একটি প্রতিষ্ঠান বৈবৃক্ষ, সেটা প্রতিষ্ঠা করেছিলাম 13ই সেপ্টেম্বর 2019। সেটা নিয়ে কাজ করছি, এবং সেটা নিয়ে বিস্তারিত কথা হবে। তার আগে পরিচয় হচ্ছে, সাপাহার থেকে আমি এসএসসি কমপ্লিট করছি আল হেলাল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ থেকে। সেখানে আমার 8টা বছর কেটেছে। সেইখানে সেই প্রিয় শহর সাপাহারের কারো আমন্ত্রণে লাইভে আসার অন্যরকম একটা ফিলিংস অবশ্যই আছে। এবং আমার পরিচয় এতটুকুই। এবং আমার বাসা হচ্ছে আশ্রন্দ, এবং আমার এতটুকুই। আর আমি খুবই সিম্পল একটা মানুষ। হ্যাঁ, ধন্যবাদ রমজান তোমাকে। তুমি অনেক সুন্দর করে অনেক গুছিয়ে তুমি তোমার পরিচয়টি দিলে। দর্শক আপনারা যারা আমার লাইভটি দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে আপনাদের বন্ধু সহ আপনাদের বন্ধুদের শোনার সুযোগ করে দিন। আমি এতটুকু, আপনারা যারা লাইভে যুক্ত আছেন, আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি আপনারা লাইভটি শেয়ার করুন। আপনারা কমেন্টে, আমি তো প্রথমে বলেছি যে কবিতা, নাচও হবে, গান সহ বিভিন্ন আড্ডা আজকে আমরা মূলত লাইভে দেবো। তা আপনারা কমেন্ট করতে পারেন। তা আমরা রমজানের পরিচয় শুনলাম। আমরা আমাদের যে আজকে প্রধান যে গেস্ট ডিএম লিজা সুলতান, তার কাছ থেকে তার পরিচয়টি আমরা প্রথমে শুনতে চেয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা সেটি শুনতে পারিনি। আমরা এই মুহূর্তে ডিএম লিজা সুলতানের কাছে যাচ্ছি এবং লিজা সুলতানের কাছ থেকে লিজা সুলতানের শুধুমাত্র পরিচয়টা আমরা জানতে যাচ্ছি। লিজা সুলতান, তুমি কি শুনতে পাচ্ছ? আমি কথাটা প্রচুর শব্দ হচ্ছে। আচ্ছা লিজা সুলতান, তুমি কি শুনতে পাচ্ছ এখন? আমি এখন বুঝতে পারলাম, কিন্তু আগের কথাগুলো বুঝতে ও পারছি না। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। তুমি একটু তোমার পরিচয়টা একটু দাও। আমরা সহ দর্শকরা একটু তোমার কাছ থেকে তোমার পরিচয়টা আমরা জানতে চাচ্ছি। আমি প্রথমে বলে আচ্ছা, দিয়েছি, তারপরও ধন্যবাদ সবাইকে। আমি বারবার যেতে হচ্ছে, নেটওয়ার্কের অনেক প্রবলেম। আমি কারো কথাই বুঝতে পারছি না। তো আমি ডিএম লিজা সুলতান, নৃত্যরং একাডেমির পরিচালক এবং ডান্স কোরিওগ্রাফার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক। পাশাপাশি আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং সামাজিক কাজগুলো করতে আমার হ্যাঁ, ধন্যবাদ লিজা সুলতান তোমাকে, যে তুমি তোমার পরিচয় দিলে এবং এখানে অনেক সুন্দর একটি কথা বললে যে সামাজিক কাজগুলো করতে তোমার অনেক ভালো লাগে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তীতে। তো আমাদের ছোট ভাই রমজান, তার একটু তাড়া আছে। আমরা রমজানের সাথে আমরা আলোচনার একেবারে শুরুতে আমরা রমজানের কাছে যেতে চাচ্ছি। আমরা এক নিঃশ্বাসে আমরা ডিএম লিজা সুলতান, তুমি একটু মনোযোগ দিয়ে রমজানের কথাগুলো শুনবা এবং রমজানের কথাগুলো শুনে তাকে একটু মানে পরামর্শমূলক দিবা। সে বৈবৃক্ষ নিয়ে কিভাবে কাজ করবে, কিভাবে এগিয়ে যাবে। তুমি একটু খুব মনোযোগ দিয়ে শুনবা। তো রমজান, আমি রমজানের একটু তাড়া আছে, হয়তো বা রমজান বের হয়ে যাবে আমাদের লাইফ থেকে। তবে বের হওয়ার আগে আমরা রমজানের কাছ থেকে আমরা কিছু অনুভূতি শুনবো। রমজান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, একদম স্পষ্ট। হ্যাঁ, আচ্ছা রমজান, লাইভে অনেকেই যুক্ত আছেন, অনেকেই কমেন্ট করেছেন। আচ্ছা, আমি একটু দুই একটা কমেন্ট পড়ে নিচ্ছি। যে আলতাম মাহমুদ নামে একজন কমেন্ট করেছে যে নয়ন ভাই যখন কোনো অতিথি কথা বলবে তখন অন্য অতিথিদের সাউন্ডটি মিউট করলে ভালো হবে। আচ্ছা, যখন আমি কথা বলবো তখন তোমরা দুইজন মিউট করবে সাউন্ডটা।
যখন লিজা কথা বলবে তখন সেটা আনমিউট করবে, রমজান তুমিও সেইটা করো, তাহলে আমাদের সাউন্ডের কোনো প্রবলেম হবে না, আমরা অনেক সুন্দরভাবে কথাগুলো শুনতে পারবো। সেটা আমি আমি হ্যাঁ ভাই। নিজে আমি এখান থেকে করে নিচ্ছি সেটা। সেটার জন্য আলাদা কোনো কিছু করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি এটা। হ্যাঁ, আমি রমজান ঠিক রমজানের কাছে আমি যাচ্ছি এবং রমজানকে আমি রমজানের কাছ থেকে জানতে চাচ্ছি যে রমজান তো সবে এইচএসসি পরীক্ষার্থী এবার, একেবারেই তরুণ উদীয়মান একজন শিক্ষার্থী, এবং আমার এলাকার আমার সিনিয়র ছোটো ভাই, আমি তাকে ছোটো থেকেই চিনি। সে আল-হিলাল ইসলামী একাডেমির একজন মেধাবী শিক্ষার্থী ছিল, এবং সে খেলাধুলা থেকে শুরু করে সামাজিক ঠিক লিজা সুলতানের মতো রমজানও সামাজিক কাজগুলো করতে অনেক ভালোবাসে, আমি যতদূর জানি। তা আমরা রমজানের কাছ থেকে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইবো, বই বৃক্ষ নিয়ে, যে এই আইডিয়াটা কিভাবে আসলো, কিভাবে রমজান বই বৃক্ষটি আজকের এই অবস্থানে নিয়ে আসলো, আর কি প্রতিবন্ধকতার মধ্যে রমজানকে পড়তে হলো, আর আজকের সফলতার পিছনে তার গল্পটি কি, এবং বইগুলো কিভাবে পৌঁছানোর চিন্তাধারাটা মাথার মধ্যে আসলো। আমরা একসঙ্গে রমজানকে অনেক প্রশ্ন করে ফেললাম। রমজান এখন উত্তরগুলো শেয়ার করতে পারবে। রমজানের কথা অনেক আচ্ছা, সময় সমস্যা নাই। আমি একসঙ্গে আমরা প্রশ্ন অনেক করে ফেললাম। আমার একটু রমজান, তাড়া আছে, ওই জন্য আমি একটু বের হতে হবে, সেই জন্য আর কি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে। আর আমি একটু বাইরে আছি, সেই জন্য একটু বাইরে সাউন্ড পলিউশন হচ্ছে, সেই জন্য আবারও দুঃখিত। মানে একটা উম, পর্যটক এলাকায় এসেছি আর কি। তো আমি তোমাকে প্রশ্নের উত্তরে অসংখ্য যাই। নয়ন ধন্যবাদ ভাইয়ের প্রথম তোমাকে প্রশ্ন ছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছো, তারপরেও আমার আমন্ত্রণে, আমার সাড়া পেয়ে আমার লাইভে যুক্ত হয়েছো, সেই কারণে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি হ্যাঁ রমজান, দুঃখিত যে আপনাকে প্রপার টাইম দিতে পারলাম না আর কি। নেক্সট ইনশাল্লাহ আচ্ছা সবকিছু ঠিকঠাক হবে। তোমাকে ঠিক যেই প্রশ্নগুলো আমরা করলাম, একসঙ্গে অনেক প্রশ্ন করে ফেলেছি, তুমি প্লিজ আমাদেরকে হ্যাঁ, একসঙ্গে সমস্যা নেই। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি যে বই বৃক্ষটা কিভাবে আসলো। আমি আগে ওখানে অ্যাড্রেস দেওয়া আছে যে ঢাকা কলেজে পড়তাম। তো ঢাকা কলেজে পড়ার সময় আমি বাইরে যখন থাকতাম ফার্স্ট ইয়ার, তখন আমার এমন কোনো অ্যাক্টিভিটিস আমি জড়িত ছিলাম না, কারণ উত্তরবঙ্গ থেকে যাওয়া একটা ছেলে মানে সিম্পলি এখানে ভীতু থাকে ঢাকা যাওয়ার পর প্রথমে। তো আমি পরবর্তীতে যখন ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে হলে উঠি, তখন আপনারা যারা হলে থেকেছেন তারা খুব ভালো করে জানেন যে হল একটা পরিবারের মতো। তো ওখানে যাওয়ার পর একটা আমি মোটামুটি একটু স্পিচ দিতে পারতাম। তো নবীন বরণে আমার ফ্রেন্ডরা আমাকে বললো যে নবীন বরণে স্পিচ দেওয়া লাগবে। তো নবীন বরণে স্পিচ দেওয়ার সময় আমি এটা উল্লেখ করলাম যে আমার কাছে অনেকগুলো বই আছে, আমি মোটামুটি বই পড়ি, তো তোমরা যারা বই পড়তে চাও আমার কাছ থেকে ফ্রিতে বইটা নিয়ে যেতে পারো। তো ওই চিন্তাটা কয়েকদিন ধরে হলে ভালোই খুব সাড়া পড়েছে, সবাই অনেক বেশি বই নিয়ে যেত, পড়তো, আবার ফেরত দিত। এবং আমি রাতে, আমি আগে গভীর রাত পর্যন্ত জেগে থাকতাম, ঢাকাতে যারা থাকেন তারা সবাই জানেন। তো ঢাকাতে থাকার সময় আমি রাতে একটা চিন্তা করলাম যে আমার তো রাজশাহীতে হিউজ পরিমাণে ফ্রেন্ড আছে এবং সার্কেল, জুনিয়র, সিনিয়র সবাই আছে। তো আমি এই চিন্তা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রমজান, শুনতে পাচ্ছি, বলো। তো সেই জন্য আমি তারপরের 3 দিন সময় নিই। 3 দিন সময় নেওয়ার পর একটু গুছিয়ে আহ কাটা বনে কবিতা ক্যাফে নামে একটা জায়গা আছে, সেখানে আব্দুর রাফি ভাই, ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, এবং নাসিম ভাই, তিনি ঢাবির স্টুডেন্ট, প্লাস আমার খসরু বন্ধু, আরো বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা কবিতা ক্যাফেতে বই বৃক্ষের উদ্বোধন করি। তো তারপরে আমরা 3 দিন পর রাজশাহী চলে আসি। রাজশাহী চলে আসার পর সমস্ত কলেজের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা মিটিং করি, যেখানে আমরা বলি যে বৈবৃক্ষ নামে একটা আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সেখান থেকে আপনারা ইচ্ছা মতন বই ফ্রিতে পড়তে পারবেন, এবং পড়া শেষ হলে সেই বইটা আপনাদেরকে ফেরত দিতে হবে। তো এই জাস্ট ছোট্ট একটা আইডিয়া নিয়ে, এর ভিতরে অনেক কাহিনী স্টোরি লুকিয়ে আছে অবশ্যই। তবে আজকে আমি এটুকু বলতে যাচ্ছি যে ছোট্ট একটা উদ্দেশ্য ছিল যে বই যাতে মানুষজন সবাই পড়তে পারে, পৃথিবীতে যাতে মানুষের টাকার অভাবে বা কোনো সমস্যার জন্য বই পড়ার মতো একটা মহান গুণ আটকে মানে বাধাগ্রস্ত না হয়। তো সেই জন্যই আর কি বই পড়ার এই মানে উদ্যোগটা নেওয়া। আর মেহেদী ভাইকে, যিনি তার ওই নিজের প্রাইভেট রুমে প্লাস স্পন্সর 50% স্পন্সর করে আমাদেরকে রাজশাহীর
প্রোগ্রামটা সফল করেছেন। তারপর রাজশাহীতে যখন এটা শুরু হয়, দুঃখিত, প্রিয়তি আমার সাথে যুক্ত হয় এবং সে বলে যে ভাই আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। তো প্রিয়তিকে দিয়ে প্রথমে বইগুলো ডিস্ট্রিবিউট করা শুরু করেছিলাম। আমাদের প্রথম পাঠক ছিলেন ফাহিম। তো এইভাবে যখন সমস্ত স্টুডেন্টরা তারা তাদের কলেজে এটা প্রচার করতে শুরু করলো যে এরকম বইবৃক্ষ নামে একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে যেখান থেকে মানুষ ফ্রিতে বই নিতে পারবে পড়ার জন্য। তো সেই আইডিয়াটা আর কি সবাইকে শেয়ার করে এবং সবাই খুব ভালোভাবে এটা সাপোর্ট দেয়, রেসপন্স, ভালোভাবে রেসপন্স করে এবং আমাদেরকে নক করতে থাকে যে ভাই আমরা কিভাবে বই পেতে পারি, আমরা কিভাবে আপনার সংগঠনের সাথে অ্যাড হতে পারি। ইভেন 2-3 মাস করোনার আগে আমাদেরকে হিউজ পরিমাণে লোক আমাদের বইবিক্ষের সাথে অ্যাড হওয়ার জন্য বলেছে, কিন্তু আসলে করোনাকালীন সময়ের জন্য আমরা সেটা প্রোগ্রাম করতে পারছি না। এবং ন্যাশনালের কয়েকটা রাইটারের সাথে আমাদের কথা হয়েছে, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ন্যাশনালের ইভেন্ট করবে তারা আমাদের সাথে। তো এইটা যখন এটা শুরু হয় তখন আমরা চিন্তা করলাম যে এটা সাপাহারেও আমাদের লোকজন আছে, আশ্রন্দ লোকজন আছে, আমাদের রাজশাহীতে আছে, ঢাকাতে আছে। তো আমরা একসাথে 4টা ব্রাঞ্চ, আস্তে আস্তে 4টা ব্রাঞ্চ দিয়ে দিলাম। আমাদের এখন 4টা ব্রাঞ্চ হচ্ছে ঢাকা কলেজে, রাজশাহী পুরো সিটিতে, সাপাহার পুরো সিটিতে এবং আশ্রন্দ, 4টা জায়গায় আমরা ব্রাঞ্চ চালাচ্ছি। এখান থেকে আপনারা, যদিও করোনাকালীন সময়ের জন্য রাজশাহী এবং ঢাকা ব্রাঞ্চটা বন্ধ আছে, বাট সাপাহার এবং আশ্রন্দ ব্রাঞ্চে আপনার যে কোনো আমাদের বইবৃক্ষ নামে একটা গ্রুপ আছে, বাংলাদেশে একটাই গ্রুপ ওই নামে। তো এইখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে অ্যানাউন্সমেন্টে পোস্ট দেওয়া আছে আমাদের কাছে কি কি বই আছে এবং সেখানে সুন্দরভাবে লেখা আছে যে আপনার যে বইটা দরকার আপনি কমেন্ট করুন, আমরা বিনামূল্যে স্বাস্থ্যবিধি মেনে আপনার কাছে বইটি দিয়ে আসবো এবং বইটি পড়া শেষ হলে আপনি আমাদেরকে নক করবেন যে পড়া শেষ, আমরা আপনার কাছ থেকে নিয়ে যাবো। এখানে কোনো প্রকারের চার্জ নেই, কিছুই নাই। শুধু আমাদের উদ্দেশ্য এটুকুই, যাতে আপনাদের বই পড়ার মতন কোনো মহান কাজ মানে কোনো সমস্যার জন্য মানে বাধাগ্রস্ত না হয়। তো আর আমরা কাজ করছি, আমাদের পিছনে অনেক লোকজন কাজ করে আমাদের পিছনে। আমি নাম যদি বলতে শুরু করি তো আজকাল মানে অনেক লেন্দি একটা লাইভ হয়ে যাবে আর কি। কারণ প্রত্যেকে ছোট 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 সাহায্যতে আমরা বই কালেক্ট করছি। আর বই কালেক্ট করার বিষয়টা একটু বলি যে বই আমরা কোথায় পাই, আমাদের সোর্সটা কি। বই কালেক্টের সোর্স হচ্ছে যে আমরা যাদের বইগুলো পড়া হয়ে গেছে, বাসায় পড়ে আছে, তারা আমাদেরকে দিয়ে দেয় যে তোমরা তো কাজ করছো, ভালো কাজ, তো তোমরা আমাদের বইটা পড়ে আছে, তোমরা অন্য কাউকে বইটা পড়লে সেটার উপকার হবে। প্লাস আরো কেউ আমাদের যারা বই ডোনেট করতে চায় তারা আমাদেরকে বই দিয়ে দেয় যে এটা আমরা তোমাদের বই বৃক্ষকে কিনে দিলাম বা দান করলাম বা উপহার দিলাম। তো সেই বইগুলো আমরা সংগ্রহ করি আস্তে আস্তে। এবং এভাবে অনেক মানুষজন যারা খুব খুশি হয়ে তারা আমাদেরকে বই দেয় এবং সে বইগুলো আমরা সংরক্ষণ করি। এবং যে বই দেয় সেই বইয়ে তার নাম লেখা থাকে, কারণ আমরা সিওরিটিটা দিতে চাই যে আজ থেকে 5 বছর পরও আপনার বই বৃক্ষে এই বইটা আপনার রয়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য এতটুকুই যে, এবং আমরা চাচ্ছি যে গোটা বাংলাদেশে আমরা ছড়িয়ে পড়তে খুব তাড়াতাড়ি। এবং আমাদের কাছ থেকে অলরেডি 5টা ব্রাঞ্চ চেয়েছে, আরো 5টা ব্রাঞ্চ বাংলাদেশে। সেটা হচ্ছে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, তারপর নোয়াখালীর লক্ষ্মীপুর, প্লাস হচ্ছে ঢাকার আরেকটা কলেজ। যে 5টা ব্রাঞ্চ অলরেডি পেন্ডিং আছে। আমরা জাস্ট বইয়ের অভাবে ব্রাঞ্চ গুলো দিতে পারছি না। আমরা যদি হিউজ পরিমাণ বই থাকতো তাহলে আমাদের কর্মী অনেক আছে যাদেরকে আমরা দেওয়ার নতুন নতুন ব্রাঞ্চ উন্মোচন করতে পারবো আরো। আর আমাদের উদ্দেশ্য আরেকটা হচ্ছে যে আমরা প্রকাশনী খুলবো খুব তাড়াতাড়ি, যাতে অবহেলিত লেখাগুলো আর অবহেলিত ভাবে না থাকে। যারা টাকার অভাবে বা ক্ষমতার অভাবে লেখাগুলো প্রকাশ করতে পারছে না বাট অনেক সুন্দর লেখালেখি করে, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি যে আমরা খুব তাড়াতাড়ি একটা প্রকাশনী খুলবো যেখানে আপনার লেখাগুলো যদি যথেষ্ট প্রকাশ করার মতন হয় তো অবশ্যই আমরা পাবলিশ করবো সেই লেখাগুলো। আপাতত আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বই পড়ানো এবং একদম বিনামূল্যে। আর আপনারা যারা লাইভ শুনছেন আপনাদেরকে আমরা বলছি যে আপনারা আমাদের সাথে যুক্ত হন। আমাদের সাথে যুক্ত হয়ে আমরা একটা বইয়ের পৃথিবী গড়তে চাই, বইয়ের একটা সাপাহার গড়তে চাই। আমি যতটুকু জানি সাপাহারে বই পড়ার কোনো সোর্স এখনো নাই যেটা আপনার বাসায় বই পৌঁছে দিবে বা আপনাকে বই পড়া উদ্বুদ্ধ করবে এবং বই পড়ার উপকারিতা কি সেগুলো বলবে। তো আমি চাচ্ছি যে সাপাহারে এরকম একটা প্রতিষ্ঠান করে ফেলতে, যেটার জন্য আমাদের যারা টিনেজার তাদেরকে অবসরটা আপনার বইয়ের মধ্যে কাটাতে দিতে পারি আর কি। সেজন্য আমি অনেক আশাবাদী যে আপনারা সাপাহারের যারা আছেন তারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে একসাথে মিলে আমরা বইয়ের সাপাহার করতে চাই। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ রমজান তোমাকে। তুমি তোমার বই বৃক্ষ ভবিষ্যৎটা যেভাবে ভেবেছো, তুমি অনেক অনেক সুন্দর একটা পরিকল্পনা করেছো। আমরা তোমার
জন্য শুভকামনা করি। দর্শকদের পক্ষ থেকেও আমরা শুভকামনা জানাচ্ছি যে তুমি যেন সাকসেস হতে পারো এবং সাভারবাসীকে বর্তমানে যে সেবা দিচ্ছ সেই সেবাটি অব্যাহত রাখতে পারো। তা আমি ছোট্ট একটি গল্প শোনাবো, তার আগে একটু আমাদের আরেকজন অতিথি আছে, লিজা সুলতান। সে আমার খুব কাছের একজন বন্ধু, নৃত্যশিল্পী, সমাজসেবক। তার অনেক রেজুলেশন দিয়ে শেষ করতে পারবো না। আমাকে একটু মিউট করে দেন, বাজে সাউন্ড আসবে। হ্যাঁ, সেই লিজা সুলতানের কাছে এই মুহূর্তে একটু যাচ্ছি এবং রমজান যে কথাগুলো বললেন বই বৃক্ষ নিয়ে, সে একজন স্টুডেন্ট। সে এবার এইচএসসিতে ঢাকা কলেজে পড়াশোনা করছে। আহ, সে এত অল্প বয়সে তার যে এরকম একটা চিন্তাধারা বই নিয়ে, আমরা তো বই পড়তে ভুলে গেছি। এ বিষয়ে লিজা, তুমি কিছু পরামর্শমূলক কথা রমজানকে বলো। লিজা। আহ, ধন্যবাদ নয়নকে। আহ, রমজান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক দোয়া রইল। তুমি যে কাজগুলো করছো, মানে আমি অন্তর থেকে বলছি, ভালো। বই পড়াটা, মানুষকে বোঝানোটা অনেক ভালো জিনিস। তুমি যে সবাইকে বই বাসায় বাসায় গিয়ে বা যে যেখানে কমেন্ট করছে সেখানে গিয়ে বইগুলো দিয়ে আসছো, এটা আসলে খুব ভালো একটা কাজ। তো দোয়া করব সব সময় তুমি মানুষের পাশে এগিয়ে যাও, মানুষের পাশে থাকো। আমরা তোমার পাশে আছি। আচ্ছা লিজা, আমি আমার আমি কথাগুলো কি শোনা? হ্যাঁ লিজা, তোমার কথা শোনা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমি একটি কথা তোমাকে বলতে চাই, আমি উপস্থাপক হিসাবে, অ্যাজ এ উপস্থাপক হিসাবে, যে রমজান একটি কথা বলেছে যে তারা বিভিন্নভাবে বই কালেক্ট করছে, যার অনেকগুলো বই বাড়িতে আছে অথবা বিভিন্নভাবে তারা বই কালেক্ট করছে। তো তুমি তো একজন নৃত্যশিল্পী, তোমার প্রফেশন নৃত্যশিল্পী, কিন্তু এর পাশাপাশি তুমি প্রথমেই একটি সুন্দর করে আমাদেরকে পরিচয় দিয়েছো যে সমাজ সেবা কাজটা তোমাকে অনেক ভালো লাগে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা সমাজসেবাকে ভালো লাগে, যারা সমাজসেবাকে ভালোবাসে, তারা কিন্তু বইকে অবশ্যই অবশ্যই ভালোবাসে। তাই আজকের লাইভে তুমি, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ আজকের লাইভে আমি সেই বই বৃক্ষ পরিবারের সুধী আমাকে তারা করেছে, সেই সুধী হিসেবে আমি তোমার কাছে একটি আবেদন করব যে তুমি বই বৃক্ষকে কয়টি বই দিবা তুমি আজকে লাইভে, তুমি বলো সেটি। এটা তো আসলে এইভাবে বলা যায় না। এটা কেমন জানি লাগলো। এটার উত্তর আমি কিভাবে দিব বলো? লাইভে তো এরকম বলা যায় না যে আমি ঠিক কয়টা বই দিব বা কয়টা বই দিতে চাচ্ছি। না, তোমার তোমার মানে তোমার একটা ইচ্ছা মতো, তোমার তো আমাদের সাপাহারে তো তোমার একটা তুমি যেটা সাধারণ সম্পাদক, সেটা তো শাখা সাপাহারে আছে। তাদেরকে যদি তুমি হ্যাঁ, একটু হ্যাঁ, সাপাহারের যে সভাপতি, তাকে যদি তুমি একটু নির্দেশ করো যে সাপার বই বৃক্ষকে 2টি বই ক্রয় করে দাও অথবা একটি বই ক্রয় করে দাও, একটি পেলেও যথেষ্ট, যদি একটি পেয়ে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আমি সাপাহার যে সভাপতি হয়েছে হিউম্যান রাইটস মিশনের যে কার্যক্রমে, আমি অবশ্যই তাকে বলবো বা অনুরোধ করব যেন রমজানকে 2টি বই উপহার দেয়। 2টি হোক বা একটি হোক, যেন ওকে উপহার দেয়। অবশ্যই আমি চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ লিজা তোমাকে, যে তুমি আজকে আমাদের লাইভে ঘোষণা দিয়েছো যে সাপার বই বৃক্ষকে তুমি তোমার সংগঠনের পক্ষ থেকে বই দিবা। আর তোমার সাথে, কারণ বন্ধু যদি একটা সংগঠনকে কোনো কিছু দেয়, তাহলে তো পার্শ্বের বন্ধুরও কিছু দেওয়া দরকার। তে আমার বন্ধু যদি তুমি বই বৃক্ষকে কিছু দিচ্ছ, তোমার সাথে আমিও দিচ্ছি যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার নিজের লেখা একটা বই প্রকাশ হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটি হ্যাঁ, দেখাইলে তো ভালো হয়। হ্যাঁ, আমি আমি দেখানোর চেষ্টা করছি যে আমার একটি বই প্রকাশ হয়েছে, সুশাসন নামে, আমার নিজের লেখা একটি বই। আহ, এই দাও তো, সুশাসন বইটা দাও। হ্যাঁ, আহ, এটা আমার লেখা বই, সুশাসন। সুশাসন। হ্যাঁ, সুশাসন। সুশাসন। হ্যাঁ, মানবিক গবেষণামূলক বই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি।
আচ্ছা, মানবিক গবেষণামূলক বই সুশাসন, যেটি আমি 2018 সালে প্রকাশ করি, দেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে একটি মানে দেশের একটি সুনামধন্য প্রকাশনী প্রতিষ্ঠান থেকে আমার লেখা এই বইটি প্রকাশ হয়েছে। তো আমি এই বইয়ের সাথে আমার একটা ছোট্ট একটা, আমি প্রথমে বলেছিলাম যে আমি একটি ছোট্ট একটা গল্প শোনাবো আমি। সেই গল্পটা একেবারেই সংক্ষেপে, আমাদের লাইভটি আমরা করবো হলো 40 মিনিট। আমাদের এখনো 15 মিনিট সময় আছে। আমাদের লাইভের সময়টা আমরা 40 মিনিট করেছি, তার 15 মিনিট সময় আছে। এর মধ্যে আমাদের রমজানও বের হবে, তো খুব দ্রুত আমি অল্প সময়ের মধ্যে আমি গল্পটি শোনাচ্ছি যে এই লেখা থেকে, মূলত লেখা থেকে কিন্তু সাংবাদিকতা পেশায় আমি আসছি। আমি এক সময় যখন আমি স্টুডেন্ট ছিলাম, যখন 9-10-এ পড়তাম, তখন আমি প্রচুর লিখতাম। আমি তখন বিভিন্ন পত্রিকায়, যেগুলো সাপ্তাহিক পত্রিকায় সাপ্তাহে বের হতো, সেগুলোতে আমার নিয়মিত আমার কবিতা প্রকাশ হতো, যেগুলো সাপ্তাহে মাসিক, সাপ্তাহিক, যেগুলো অনেক বই বের হতো এক সময়। আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলতাবুল হক আরব চৌধুরী, তোমার সংগঠনের সাপার উপজেলা শাখার যিনি সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলতাবুল হক আরব চৌধুরী আঙ্কেল, ওনার নেতৃত্বে কিছু বই এবং কিছু পত্রিকা বের হতো। তে আমি আমার খুব স্মরণীয় একটি ঘটনা, যে তোমরা দুইজন শুনলে অনেকটাই তোমরা অবাক হয়ে যাবা, এবং যারা যারা লাইভে আমাদের এই প্রোগ্রামটি দেখছে সবাই মূলত অবাক হয়ে যাবে। এই ঘটনাটি আমি কখনো কাউকে আমি বলিনি, মানে কখনোই কাউকে আমি এই ঘটনাটি বলিনি যে আমি সাংবাদিকতা পেশায় কি করে আসলাম। সকলেরই কিন্তু একটা চিন্তাধারা থাকে যে ছোটো থেকে আমি এই পেশায় আসবো, আমি এই পেশায় আসবো। যেরকম লিজা আমাদেরকে বলেছে যে সে প্রফেশন নৃত্যশিল্পী, কিন্তু তার সামাজিক মানে মানুষকে সহযোগিতা করতে তার ভালো লাগে। সেরকম সকলেরই একটা চিন্তাধারা আছে। তো আমার চিন্তাধারা ছিল যে আমি একজন সাংবাদিক হব। তা আমি যখন 9-10-এ পড়ি, তখন আমি লেখালেখি শুরু করি, আমি কবিতা লিখি। সাভার থেকে তখন যুগের বাণী নামে একটি বই, একটি সাপ্তাহিক পত্রিকা বের হতো, যে এটার সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক আরব চৌধুরী আঙ্কেল। সাভার প্রেস ক্লাব কার্যালয় থেকেই এটি মূলত বইটি প্রকাশ, তারা এই পত্রিকাটি তারা প্রকাশ করে। আমি তখন আমারই এখন বর্তমানে যারা আমার সহকর্মী, তারা সে সময় ওই পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন, আমার সিনিয়র সহকর্মী যারা সাংবাদিক। তা আমি একটি কবিতা দিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না কি নাম কবিতাটির। তে তারা প্রকাশ করতে প্রায় 3 মাসের মতো সময় লাগিয়েছিল। এই অফিসে এসে দিয়ে গেলাম, বলছে সামনের সপ্তাহে অবশ্যই বইটি প্রকাশ, এই পত্রিকায় তোমার কবিতাটি প্রকাশ হবে। কিন্তু সামনের সংখ্যায় আমি পত্রিকায় আমার কবিতাটি পেলাম না, পরের সংখ্যায় এসে পেলাম না, তারপরের সংখ্যায় এসে পেলাম না। এরকম করতে করতে 3 মাস পর গিয়ে পত্রিকায় আমার কবিতাটি ছাপানো হয়েছিল। কি যে আনন্দ, কি বলবো। অথচ সব সৃষ্টিকর্তার কি ইচ্ছে দেখো, যে দর্শক আপনারা যারা যারা লাইভে যুক্ত থেকে আমার কথাগুলো শুনতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আসলে ভাগ্যটা কি জিনিস, যে যে পত্রিকায় এক সময় একটা কবিতা লেখার জন্য আমাকে 3 মাস ঘোরা লাগছে, আমি 2015 সালে সেই পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 2 বছর, 2 থেকে 2.5 বছরের মতো। এটা আমার কাছে অনেক বড় একটা স্মরণীয় ঘটনা। তো এইটাতে আমি অনেক গর্ববোধ করি যে 2010-11 সালের দিকে যেই পত্রিকায় আমি 3 মাস ঘুরিয়েছি, যে মানে এই পত্রিকায় আমি একটি কবিতা লিখবো, তারা 3 মাস পর ছাপিয়েছে। অথচ 2015 সালে থেকে 2.5 বছর, অর্থাৎ 16-17, 16 সালের জুলাই পর্যন্ত আমি বার্তা সম্পাদক ছিলাম। তারপরে যে কোনো কারণবশত পত্রিকাটি আমরা আর বের করতে পারি না, পত্রিকাটি বন্ধ হয়ে যায়। তো আমরা ঠিক এই মুহূর্তে আমরা একটু আমাদের সেই ছোট ভাই, আমরা রমজানের কাছে একটু যেতে যাচ্ছি। রমজান আমাদের কাছ থেকে ঠিক এখন বের হয়ে যাবেন, রমজান চলে যাবেন, তার একটু তাড়া আছে। তো ঠিক সেই মুহূর্তে আমরা রমজানের কাছ থেকে জানতে চাইবো যে রমজান আজকে লাইভে এসে এই তোমার লিজা সুলতান আপু সাথে এবং আমার সাথে আড্ডা দিয়ে তোমার বই বৃক্ষ নিয়ে তোমার মনের মধ্যে যে কথাগুলো ছিল, কিভাবে তুমি করলা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ সার্বিক বিষয়ে কথা বললা, তোমার কেমন লাগলো এবং তোমার অনুভূতি কি তুমি যদি একটু
একটু ব্যক্ত করতে, রমজান। অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইকে। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে প্রপার যদি পুরো টাইমটা থাকতে পারতাম তাহলে ভালো লাগতো আর কি। এবং রিজি আপুর সাথে পরিচয় হয়ে অবশ্যই ভালো লাগলো, কারণ প্রত্যেকটা জগতের মানুষের সাথে পরিচয় হওয়াটা উচিত। কারণ প্রত্যেকের মাঝে যে জ্ঞানগুলো আছে সেগুলো যদি আমরা নিজের মধ্যে নিতে পারি তাহলে আমরা মহামানব হয়ে উঠবো। এবং আমাদের রুমমেট বড় ভাই ছিলেন, যিনি বলতো যে সবসময় চেষ্টা করবা যে সব মানুষের সাথে মেশার, প্রত্যেকটা জগতের। তাহলে প্রত্যেকটা জগতের একটা করে জ্ঞান তোমার মধ্যে থাকলে তুমি প্রত্যেকটা জগতের একটা করে তারকা হয়ে যাবে। তো সেই জন্য আমার অসংখ্য ধন্যবাদ নয়ন ভাইকে যে আজকে লাইভে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং অনুভূতি অবশ্যই বলবো যে, আবারও বলছি, সম্পূর্ণ সময় থাকতে পারলে হয়তো অনেক ভালো লাগতো, বাট আমি দুঃখিত। এবং ডিএম লিজা সুলতান আপু, যে আপনার যে চিন্তা ভাবনা, যে আপনার সংস্কৃতি মনে করে তোলা মানুষজনকে, মানুষের অবসরটাকে ভালোভাবে কাটানো, এবং আপনি যে সাংবাদিক কাজ অনেক বেশি ভালো করেন, সেদিক থেকে যদি কখনো হেল্প লাগে অবশ্যই বলবেন, বা কোনো যদি কাজে আসতে পারি অবশ্যই বলবেন। এবং আমি আপনার জন্য শুভকামনা। আর আমি শেষে যে কথাটা বলে শেষ করব, যে আমাদের বই বৃক্ষে 4 দিন আগেও আমরা একটা ন্যাশনাল জাতীয় রাইটার পরিতোষ বারৈ, ওনাকে নিয়ে লাইভ করেছি। এবং সামনেও আমাদের বাংলাদেশের সেরা বিতার্কিক প্লাস বিদেশে যাওয়া এরকম কিছু লোকজন কেউ নিয়ে আমরা লাইভ করছি। তার বাসা হচ্ছে বগুড়া। আমরা পরিচয় করিয়ে দেবো আমাদের বই বৃক্ষ। এবং সেই সাথে আমরা চাচ্ছি যে আপনারা বই পড়ুন, কারণ আপনার অবসরটা যদি বই পড়ে হয় তাহলে আপনার নিজের মানসিকতা, নিজের ব্যক্তিত্ব সুন্দরভাবে গড়ে উঠবে। তখন দুর্নীতি সমাজে আপনি কখনোই প্রশ্রয় দিতে পারবেন না। তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ রমজান তোমাকে। রমজান ঠিক এই মুহূর্তে আমাদের কাছ থেকে রমজান চলে যাবেন। আমরা রমজানের শুভকামনা জানিয়ে আমরা রমজানকে আমরা মূলত আমাদের লাইভ থেকে আমরা রমজানকে রমজান চলে গেলেন। সে একেবারেই একজন স্টুডেন্ট, কম বয়সের একেবারে স্টুডেন্ট। অনেক ভালো লাগলো রমজানের সাথে কথা বলে। আমরা রমজানের জন্য অবশ্যই মানে রমজানের জন্য আমাদের শুভকামনা থাকবে, বৈবৃক্ষর জন্য আমাদের শুভকামনা থাকবে, এতটুকু আশা করি। তো আমার মানে মূল যে গেস্ট ডিএম লিজা সুলতান, আমার খুব একজন ভালো বন্ধু, সে যুক্ত আছে। রমজানের সাথে পরিচয় হয়ে আমারও অনেক ভালো লাগলো। রমজান, আবারও তোমাকে ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, থ্যাংক ইউ লিজা সুলতান, যে রমজানকে অনেক মানে উপদেশমূলক কথা বলার জন্য তোমাকে আবারও ধন্যবাদ। আগামী দিনের ভবিষ্যৎ, এই সমস্ত এরকম রমজানরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তে আমাদের লাইভের আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমি একটি বিষয় কথা বলবো, তার আগে আমি লিজা সুলতানের কাছে একটু যাব। আমরা একটু জানতে চাই যে লিজা সুলতান, সে কিন্তু প্রফেশনেই তাকে নৃত্য হিসেবে বেছে নিয়েছে। সে একটি প্রতিষ্ঠানের পরিচালক, সে শিক্ষক, নৃত্য সে নওগাঁতে নাচ শেখায়। তার অনেক নিত্যরং একাডেমি। হ্যাঁ, একটি একাডেমির সে পরিচালক। তো আমরা লিজা সুলতানের কাছে আমরা জানতে চাইবো যে নৃত্যর মধ্যে কিভাবে লিজা সুলতান জড়িয়ে গেল এবং এটাকে প্রফেশন হিসাবে কিভাবে নিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি নৃত্যের সাথে জড়িয়ে গেলাম কিভাবে? নাচটা আমার ছোটবেলা থেকে ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয়। আর আমি ছোটবেলায় টিভি দেখে বা গান শুনে নাচতাম। আর আমি নাচ করতে গিয়ে আমার জীবনে অনেক বাধা এসেছে, আমার ফ্যামিলি থেকে বাধা এসেছে যদিও বা বাধা সব পেরিয়ে আমি এত দূর এসেছি। আর তার মধ্যে মুসলমান ফ্যামিলির মেয়ে, ওই জন্য আরো বেশি বাধা। তো এক পর্যায়ে আমার নাচ করতে করতে নাচ আমার বন্ধ হয়ে গেছিল।
যাওয়ার পরে আমি হাল ছাড়ি নাই, হাল ধরেই ছিলাম যে না আমি নাচ নিয়ে কিছু করব বা নাচ নিয়ে কিছু করতে চাই। আহ, এই জন্যই আমার সব বাধা পেরিয়ে আমার এত দূর আসা। আর সব থেকে এত দূর আসার পিছনে আমার ডিএম সুলতান মাহমুদ, ওনার প্রতি আমার অসংখ্য শ্রদ্ধা। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যদি সে আমার পাশে না থাকতো তাহলে মনে হয় যে আমি এত দূর আসতে পারতাম না, বা আমি বাধা পেরিয়ে আমার এই ক্ষেত্রে জিনিস একটা সে নাচ নিয়ে অনেক আল্লাহর রহমতে আমি নাচ নিয়ে এগিয়ে আমি শুনি নাই। তো আমি চেষ্টা করব আমার মধ্যে দিয়ে যেন আমার নওগাঁর আমার নৃত্যরং একাডেমির যেই ছাত্রছাত্রী আছে তারা যেন এগিয়ে যায়, আমার মধ্যে দিয়ে যেন তারা বেঁচে থাকে, বা আমার নাচের মধ্যে দিয়ে যেন তারা বেঁচে থাকে। আর নাচ একটা সময় নেশা ছিল, এখন নাচ হয়ে গেছে পেশা। আমি এই নাচের মধ্যে দিয়ে নাচই আমার সব। হ্যাঁ, লিজা, অনেক অনেক ধন্যবাদ যে তোমার তোমার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে নাচটাকে কিভাবে তুমি তোমার প্রফেশন হিসাবে বেছে নিলে। তা আমরা আমাদের আরেকটি অজানা গল্প থেকে গেল যে আমরা নাচ সম্পর্কে জানলাম কিন্তু সমাজসেবা সম্পর্কে আমরা জানলাম না। আমরা জানি যে তুমি একটি সামাজিক একটি সানের তুমি নওগাঁ জেলার সাধারণ সম্পাদক। একটু আমরা সেই গল্পটি জানতে চাচ্ছিলাম, সমাজসেবার সাধারণ আসলে। সম্পাদক যেটা নওগাঁ জেলা নৃত্যশিল্পী সংস্থা, এটা মূলত নাচের সংগঠন। এটা আমার নাচের সংগঠন, এটা সামাজিক সংগঠন না। আমি সামাজিক সংগঠন অনেক সংগঠনের সাথে জড়িত, আমি সামাজিক সংগঠনের সাথে জড়িত করে যাচ্ছি। আমার ভালো লাগে, সামাজিক কাজ করতে ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াইতে আমার মানুষের সেবা দিতে আমার ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ লিজা। আমি যেটি বলছিলাম যে এই সুশাসন আমার লেখা বই, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে যাচ্ছি যে সুশাসনের উপরে একরকম একটা কথা লেখা আছে যে মানবিক গবেষণামূলক, মানবিক গবেষণামূলক সুশাসন। লেখক আমি নিজে। এই বইটা প্রকাশ করার পরে সাপাহার, নজিপুর অর্থাৎ পত্নীতলা উপজেলা যেটা, আর নওগাঁ সদরে একযোগে বইমেলা শুরু হয়। তো বইমেলায় বিভিন্ন স্টলে আমার এই বইটা ছিল এবং সবচাইতে একটি ভালো খবর আমি আজকে লাইভে দিতে চাই যে আমার 577 পিস বই বিক্রি হয়েছিল 2018 সালে, যেটা আমার কাছে অনেক 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 আনন্দের একটা বিষয়। তা আমার আরও একটি বই আমার প্রকাশ হয়েছে, স্বপ্নগুলো কেন এমন হয়, একটু রোমান্টিক, সেই কারণে আমি ওইটি নিয়ে আসতে চাচ্ছি না। ওইটা একটু রোমান্টিক, স্বপ্নগুলো কেন এমন হয়। তা আসলে লেখালেখি, তারপরে প্রতিটা বিষয়ে একটা প্রফেশন, কোনো একটা ইচ্ছা থেকে আসে। তো ইচ্ছা থেকেই যেরকম তুমি হয়তোবা ছোটবেলায় নৃত্য করতে, তোমার একটা ইচ্ছে ছিল যে তুমি নৃত্যশিল্পী হবা, তারপরে সমাজসেবা করবা, সেই ইচ্ছেগুলো তোমার পূরণ হয়েছে। আমার একটা ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে লেখক হবো, আমি সাংবাদিক হবো। লেখক তো হতে পারবো না, তবে কেন লিখতে যখন, তাহলে সমস্যা কি? না, আসলে আমরা তো কম বেশি টুকটাক সবাই আমরা লিখি। তে আমার একটা ইচ্ছা ছিল ছোটবেলায় যে আমি লেখক হব, তবে আমি লেখক না হতে পারলেও আমি তো সাংবাদিক হয়েছি, লেখকই একজন, কারণ আমি তো প্রতিনিয়ত লিখছি। তো অনেক ভালো লাগছে। আর আজকে লাইভে বিশেষ করে তোমাকে অতিথি হিসাবে পেয়ে আরো বেশি করে আমার আমার অনেক ভালো লাগছে, কারণ আমরা টেলিভিশনের পর্দায় তোমার অনেক নৃত্য দেখেছি, তোমার স্টুডেন্ট যারা তাদের অনেক নৃত্য দেখেছি আমরা
নওগাঁর বিভিন্ন প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে তোমার অনেক স্টুডেন্টদের নৃত্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, যেগুলো অনেক ভালো। আজকে আমরা সেগুলো বিষয়ে কথা বলতেছি। তেলিজা, আরেকটি বিষয় আমি সহ দর্শকদের পক্ষ থেকে আমি জানতে চাচ্ছি যে দীর্ঘ 5.5 মাস থেকে 6 মাসের মতো হলো মহামারী করোনার মধ্যে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। তো তোমার প্রতিষ্ঠানের কি অবস্থা, তুমি যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতা। হ্যাঁ লিজা, আমার কথাটা কি তুমি বুঝতে পারছো? হ্যাঁ লিজা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? লিজা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? কথাটা বুঝি নাই আমি। লিজা, শোনা আমার কথা যাচ্ছে না। শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো আমার কথা? কথাটা শোনা যাচ্ছে না, আবার যদি বলতে তাহলে ভালো হতো। ও আচ্ছা, হ্যাঁ লিজা, নেটওয়ার্কের প্রবলেম। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। নেটওয়ার্ক, দর্শক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে নেটওয়ার্কের সমস্যার কারণে লিজা। তোমার কথাটা আমি শুনতে পাই নাই, নেটওয়ার্ক প্রবলেম করছে, আবার একবার বললে ভালো হতো। দর্শক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে লিজা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার কথাটি শুনতে পারিনি। তো লিজার কাছে আরো একবার সেই নয়ন, কথাটি আরেকবার বলো। হ্যাঁ আমি আরো একবার আরেকবার বলছি। বলো। হ্যাঁ, আরো একবার আমি বলতেছি লিজা যে দীর্ঘ 5.5 থেকে 6 মাসের মতো মহামারী করোনার মধ্যে আমরা পড়ে গিয়েছি, আমরা কথাটা শোনা লকডাউন। যাচ্ছে না, আরেকবার বলো কি বললে। আচ্ছা, আমি আরো একবার বলতেছি যে দীর্ঘ 5.5 মাস থেকে 6 মাসের মতো হলো সময় যে মহামারী করোনার মধ্যে আমরা পড়ে গিয়েছি। আমাদের নওগাঁ জেলা লকডাউন ঘোষণা হয়েছে। নওগাঁতে অনেক করোনা রোগী শনাক্ত হয়েছে। নওগাঁতে করোনার স্যাম্পল নিয়ে অনেক কয়েকজন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলেও গেছেন। তা আমরা সকলের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা করোনায় আক্রান্ত, আমরা তাদের জন্য দোয়া করছি, তারা যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো আমি যেটি জানতে চাচ্ছিলাম দর্শকদের পক্ষ থেকে, তোমার কাছ থেকে, যে 5.5 থেকে 6 মাসের মতো হলো লকডাউনের কারণে সব প্রতিষ্ঠান বন্ধ। ঠিক সেই দৃষ্টিকোণ থেকে তোমার প্রতিষ্ঠানের কি অবস্থা বর্তমানে, লিজা? আহ, কথাটা তুমি যেটা বললে শেষে এসে কথাটা কেটে গেছে, আমি কথাটা বুঝতে পারি নাই। দর্শক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নেটওয়ার্ক প্রবলেমের কারণে। আমাদের প্রধান যে গেস্ট আজকে, আমার প্রিয় বন্ধু লিজা সুলতান, নৃত্যশিল্পী এবং সমাজসেবক, সে সম্পূর্ণ কথাটি শুনতে পারেনি। আমি আরও একবার রিপিট করতেছি কথাটা লিজার উদ্দেশ্যে। সাধারণ যারা লাইভে যুক্ত থেকে নেটওয়ার্ক, এটি অনেক নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেমের কারণে লিজা বারবার কথাটি মিস্টেক করতেছে। আমি আরও একবার বলতেছি যে দীর্ঘ 5.5 থেকে 6 মাসের মতো সময় হলো করোনার মহামারীতে আমরা গৃহবন্দী একরকম ধরা যায় আমরা পার করছি, আমরা যারা সচেতন তারা। তে দীর্ঘদিন থেকে সকল প্রতিষ্ঠান সরকার বন্ধ করে দিয়েছে। কোনো ধরনের প্রতিষ্ঠান চলছে না। ইদানিং আমরা দেখছি যে কিছু কিছু প্রতিষ্ঠান চলছে। বিশেষ করে আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি, মহামারীর মধ্যে তোমার তুমি যেই প্রতিষ্ঠানের তুমি যেই নৃত্য যে প্রতিষ্ঠানে তুমি যে পরিচালক, তোমার সেই প্রতিষ্ঠানের কি অবস্থা এই মহামারীর মধ্যে, আমরা একটু এটা জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ, আমি কথাটা এবার বুঝতে পেরেছি। যখন থেকেই আমাদের এই বিশ্বে মহামারী করোনা ভাইরাসের জন্য লকডাউন দিয়ে দিয়েছে, তখন থেকে আমার প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। আমি কোনো বাচ্চার সঙ্গে যোগাযোগ করি নাই বা কাউকে আসতেও বলি নাই, কারণ এখন তো ভয়াবহ অবস্থা আরো। আর অনেক প্রতিষ্ঠান খুলে দিয়েছে এটাও আমি জানি,
কিন্তু আমি বাচ্চাদের জীবনের ঝুঁকি নিতে চাচ্ছি না। আমি তো যেতেই পারবো। কারণ আমি সমাজসেবা করতেছি, বাহিরে যাচ্ছি। আমার কোনো ভয় নাই। কিন্তু আমি চাচ্ছি না যে আমি ডাকলে তো আমার বাচ্চারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে আসবে। কারণ তারা প্রতিষ্ঠানকে ভালোবাসে, নাচ ভালোবাসে, আমাকে ভালোবাসে। এজন্য করে আমি চাই না যে আমার জন্য করে আমার বাচ্চাদের কোনো ক্ষতি হোক। আচ্ছা, আমার ধন্যবাদ। প্রতিষ্ঠানটি ১ম থেকেই বন্ধ। হ্যাঁ, ধন্যবাদ লিজা, তোমাকে যে তুমি একেবারেই সতর্কতা অবলম্বন করেছো এবং এই মহামারী যেটা অজানা একটা যে আতঙ্কের মধ্যে আমরা আছি তার প্রথম থেকেই তুমি তোমার একজন সচেতন নাগরিকের কাতার থেকে তুমি তোমার প্রতিষ্ঠানটা টোটালি বন্ধ করে দিয়েছো আজ পর্যন্ত। এই জন্য আমরা তোমাকে স্যালুট জানাই যে একজন সচেতন নাগরিকের কাজ করেছো তুমি। তবে আমরা চাই খুব দ্রুত সৃষ্টিকর্তা মহামারী থেকে আমাদেরকে মুক্তি দেখ এবং আবার আমাদের জীবনটা স্বাভাবিক করে দেখ, আর তোমার প্রতিষ্ঠানটা আবার স্বাভাবিক আসুক। তারপরে একদিন আমাকে দাওয়াত করো, আমি তোমার প্রতিষ্ঠানে যাব, গিয়ে ওখান থেকে একটা লাইভ করবো নি। তে লিজা, আরেকটি বিষয় জানতে চাই যে অবশ্যই দোয়া করবে পরিস্থিতি আরো ভালো হয়ে যাক। আল্লাহ তাআলা আচ্ছা লিজা, তুমি নওগাঁ নওগাঁ সহ সারা দেশে অনেক পরিচিত একটি মুখ। সামাজিক যোগাযোগ মাধ্যম হুম। থেকে শুরু করে তুমি অনেক পরিচিত একটি মুখ। তুমি কিছুদিন আগে বরেন্দ্র রেডিওতে তুমি একটি প্রোগ্রামে তুমি এসেছিলে, নওগাঁর যে বরেন্দ্র রেডিও স্থানীয় সেখানে তোমার হুম। আস্তে আস্তে বেড়ে ওঠার যে বিষয়টি সেটি তুমি পুরোটাই ডিসকাস করেছো, আমি সেটি শুনেছিলাম। সেম আজকেও আমাদের কাছে তুমি বরেন্দ্র রেডিওতে যেভাবে কথা বলেছো সেরকম বিষয়ে আমাদের কাছে তুমি কথা বলেছো। আমি সেই প্রোগ্রামটি সম্পূর্ণটাই শুনেছিলাম, আর আজকে আমার সৌভাগ্য হলো যে সরাসরি তোমাকে নিয়ে লাইভ করে তোমার কাছ থেকে কথাটি শুনতে। তবে এর মধ্যে ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, এর মধ্যে একটি ব্যতিক্রম বিষয় শুধু আমরা আমাদের লাইভে নিয়েছিলাম যে বই বৃক্ষ পরিবারকে আমাদের একজন সিনিয়র ছোট ভাই তাকে উৎসাহিত করার জন্য বই বৃক্ষ নামে একটি পরিবারকে আমরা আমাদের লাইভে যুক্ত করেছিলাম। তাদেরকে শুধুমাত্র লাইভে যুক্ত করার প্রধান উদ্দেশ্য ছিল তুমি একটু তাদেরকে সচেতনমূলক কিছু কথা বলবে, তারা সচেতন হয়ে তারা অবশ্যই আরো ভালো কাজ করার একটা অনুপ্রেরণা তাদের মধ্যে জাগবে। সে কারণে তোমাকে অনেক ধন্যবাদ। আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু তোমার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আমি সহ দর্শক, আমি কিছুক্ষণ আগেই বললাম যে নওগাঁর অনেক পরিচিত মুখ তুমি একজন। সব স্টেজ প্রোগ্রামে তোমার স্টুডেন্টরা পারফরমেন্স করে, যেটি আমরা দেখে এসেছি। অনেক পরিচিত মুখ। সেই সূত্র ধরে একটি কথা বলবো যে তুমি তোমার প্রতিষ্ঠান শুরু করে ঠিক তোমার লাস্ট প্রোগ্রাম তুমি যেটি করেছো তা পর্যন্ত এর মাঝপথে তোমার সফলতা কি কি এসেছে, আমরা একটু সেই সফলতার গল্পগুলো আমরা একটু শুনতে চাচ্ছিলাম খুব সংক্ষেপে। সুলতান। আমার স্কুলের সফলতা হলো আমার বাচ্চারা, মানে আমার শিক্ষার্থীরা প্রতি বছর একটা পুরস্কার পায়। আহ, প্রতিবার যে পুরস্কার পায় ২০২২ থেকে। আর এবছরে তো জানি না আল্লাহ তাআলা কি করবে, আমাদের সামনে কি রেখেছে। আমার সফলতা এই যে আমি আমার বাচ্চাদের দিয়ে আমার নাম, আমার বাচ্চারা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পুরস্কার নিয়ে এসে আমার মুখ উজ্জ্বল করে বা আমার বাচ্চাদের মুখ উজ্জ্বল করে, এতে আমি অনেক খুশি। আহ, আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য এবং আমার স্কুলের প্রতিটা ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের জন্য। আমার স্কুলে ২.৫ বছর থেকে ভর্তি শুরু। আমি ২.৫ বছরে বাচ্চাদেরকে লালন পালন করে আমি বড় করেছি। হ্যাঁ, ধন্যবাদ লিজা সুলতান তোমাকে যে তুমি তা তা এর মাঝেও তুমি কিছু কথা তোমার মনের মধ্যে রেখে দিয়েছো, সম্পূর্ণটি বলনি। তোমার সফলতার অনেক সম্মাননা স্মারক ক্রেস্ট থেকে শুরু করে অনেক পুরস্কার পেয়েছো যেগুলো তুমি আমাদেরকে বলনি, কিন্তু আমরা
আমরা জানি আসলে নেটওয়ার্কের সমস্যা, পুরো কথাটা আমিও মনে হচ্ছে আমার কথাটা পরে পৌঁছাচ্ছে তোমার কাছে, আর হ্যাঁ আমিও ক্লিয়ারটা তোমার কথাটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, ব্যাপক হারে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এইটি সত্য কথা। তো আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার লাইভে তুমি যুক্ত হয়েছো। আর আজকের লাইভটি সম্পূর্ণই সাপার মিডিয়া পয়েন্টের সহযোগিতায় আজকের লাইভটি হচ্ছে। তে আমি শেষ হয়তো বা আর 5 মিনিটের মতো আমরা লাইভে থাকবো। তে শেষ তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমার জায়গায় যদি তোমাকে রাখা হয় আর তোমার জায়গায় যদি আমি যাই, অর্থাৎ আমরা একটু যদি পাল্টাপাল্টি হই, সেক্ষেত্রে তুমি কি বলবো আমাকে? আহ, কি বলবো বলতে, আমিও তোমার কথায় যদি আমি তোমার জায়গায় বসি, তাহলে আমিও অবশ্যই তোমার সফলতার গল্পই শুনবো বা দর্শককে শোনাতে বলবো। তুমি কিভাবে এই সাংবাদিকতা করছো, বা তোমার কি সফলতা পাইলে, কি সফলতা অর্জন করলে করোনা ভাইরাসের ভেতরে মানুষকে যে সেবাগুলো দিয়েছো। এবং আমি জানি যে তুমি এই কাজগুলো করতে গিয়ে তুমি নিজেও অসুস্থ হয়ে গেছো। আহ দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এবং পুরো বিশ্বটা যেন সুস্থ হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। এবং আহ বললাম যে যদি কোনো জায়গায় থাকি, তাহলে আমি তোমার সফলতার গল্পটা শুনতে চাইবো। আর তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে লাইফে রেখেছো, মনে যে রেখেছো এটাই অনেক। থেকে অনেক ভালোবাসা। লিজা, অনেক ভালো লাগলো তুমি যেটা বললে। আমার সাংবাদিকতায় আমি কিভাবে এসেছি এই সফলতার গল্প শুনতে গেলে আরেকদিন আমাদেরকে লাইভে আসতে হবে, কারণ এটা অনেক লম্বা একটা গল্প। এবং অবশ্যই যখন আমরা পাবলিক প্লেসে, অর্থাৎ এরকম একটা লাইভে, অনেকেই লাইভের সাথে যুক্ত, অনেকেই লাইভটি দেখছে, অনেকেই কমেন্ট করছে, অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছে। তো সেখানে একটু লং সময় নিয়ে আরেকদিন সময় করে, তোমার সময় নিয়ে আরেকদিন আমার লাইভে এসো। সেদিন শুধুমাত্র অবশ্যই। আমার জায়গায় তুমি থাকবা আর তোমার জায়গায় আমি থাকবো। তুমি আমাকে প্রশ্ন করো, আজকে যেটি করেছিল, আমি আমার পুরো সফলতার গল্পটি তোমাকে শোনাবো। আমার ব্যর্থতা, আমার সফলতা, আমি কিভাবে সাংবাদিকতা পেশায় আসলাম। আমি আজকে লাইভে হয়তোবা কিছুটা বলেছি, কিন্তু সম্পূর্ণটা বলিনি। তারপরে আরেকদিন লাইভে আমি সম্পূর্ণ গল্পটা আমি বলবো। তো লিজা, তুমি অবশ্যই। তো তুমি তো নৃত্যশিল্পী। আমাদের একজন দর্শক একটি কমেন্ট করেছে, কয়েকজন জি। দর্শক কমেন্ট করেছে। তে আমি তোমার পারমিশন নিয়ে মাত্র একটি কমেন্ট বলবো। আচ্ছা। আচ্ছা, আমাদের একজন দর্শক কমেন্ট করেছে যে নৃত্যশিল্পী ডিএম লিজা সুলতান আপু আমাদেরকে একটি নৃত্য দেখাবেন। না, এটা তো নাচ দেখানোর মতো আমার নাই। সবকিছু আচ্ছা, দেখতে সুন্দর লাগে। আমি বলে দিই, দর্শক দর্শক যে আপনি আমি ওনার নামটি ঠিক বলছি না, যে লিখেছে, আমি তার নামটি গোপন রাখছি দর্শক। নামটি বললে আরেকটু ভালো হতো। না, আমি নামটি না বলি। দর্শক, আপনাকে আমি অনুরোধ করছি যে আপনি যে, হ্যাঁ, আপনি এটা ফান করে লিখেছেন আমি জানি, কিন্তু অবশ্যই এরকম একটি লাইভ প্রোগ্রামে কোনোভাবেই নাচ দেখানো সম্ভব না। হয়তোবা পরবর্তীতে আমরা লিজা সুলতানের যে প্রোগ্রামগুলোর যেগুলো না, সেগুলো ইউটিউব চ্যানেলে আপনি গেলে আপনি পাবেন। আপনি হয়তোবা আপনি লেখেন, আপনি গুগলে গিয়ে ডিএম লিজা সুলতান নওগাঁ লিখে আপনি সার্চ দেন, হয়তোবা আপনি অনেক সেখানে ভিডিও আপনি পাবেন। সেখানেই লিজা আর সুলতানের। আমার একটা ইউটিউব চ্যানেলই খোলা আছে, জানতে পারবো। আচ্ছা, লিজা এইমাত্র যে ইনফরমেশনটি দিল, লিজার একটি ইউটিউব চ্যানেল আছে। আমি পরবর্তীতে আমি আমাদের এই ফেসবুক লাইভের উপরে যে লেখা, সেখানে আমি ইউটিউব লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। দর্শক, আপনারা সেখান থেকে সরাসরি লিজার প্রোফাইলে আপনারা প্রবেশ করতে পারবেন, এবং সেখানে আপনারা লিজার স্টুডেন্ট সহ লিজারও দু একটা নৃত্য আপনারা দেখতে পারবেন। তা আমরা আসলে আড্ডাটা এমন একটা বিষয় যে 40 মিনিটের লাইভের জায়গায় 54 মিনিট 25 সেকেন্ড হয়ে গেল কিভাবে আমরা বুঝতে পারলাম না। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলতে বলতে লিজা, তুমি আমার লাইভে যুক্ত হয়েছো, অনেক ভালো লাগলো। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কি বলবো। তুমি শেষ যদি আর
দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? আসলে আমাদের অলরেডি 55 মিনিট হয়ে গেছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যেহেতু আমাদের সবাই যেন সচেতন থাকে, আমরা কাজ বা বাহিরে না বের হওয়াটাই ভালো। আমরা সামাজিক দূরত্বটা বজায় রাখবো, আর যত পারি বাড়ির খাবারগুলো বর্জন করবো। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো যেন আমরা এই বিশ্ব মহামারী থেকে আমরা রক্ষা পাই। আল্লাহ তাআলা যেন আমাদের আবার সুস্থ সবল একটা বিশ্ব দান করে, পৃথিবী দান করে। আর আমারও অনেক ভালো লাগলো যে আমাকে লাইভে ডাকছো। লাইভ করে আমার ভালো লেগেছে। তোমার জন্য শুভকামনা, দোয়া করবে আমার জন্য। তোমার সাংবাদিকতার জন্য আমার শুভকামনা, যে তুমি তোমার এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি যেন অনেক দূর এগিয়ে যাও, অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, ধন্যবাদ লিজা, তুমি আমার জন্য যে দোয়াটি করেছো, তোমাকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর তুমি জানো যে অনেক দর্শক যেটি জানে না, আমার খুব কাছের যারা, আমার একেবারেই কাছের যারা ভাই বলো বন্ধু বলো, আমার খুব একটা বন্ধু নেই। যারা আমার বন্ধু বয়সে তারা আমার অনেক অনেক বেশি, আমার সেম বয়সী কোনো বন্ধু নেই। আমি আজকে লাইভে পাবলিক প্লেসে বলতেছি যে আমার কোনো বন্ধু নেই। আমি সুখ দুঃখের কথা যে কারোর সাথে শেয়ার করবো এরকম আমার কোনো বন্ধু নেই। আর যারা আছে তারা আমার বয়সে অনেক বড়। আসলে বন্ধুত্বের ক্ষেত্রে কোনো বয়স ধর্ম কোনো কিছুই মানে না। সে সেই সূত্রে তোমার মতো একটা বন্ধু পেয়েছি, আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি। আর তুমি আমার জন্য যে দোয়াটি করলে, অবশ্যই বন্ধু যদি মন থেকে বন্ধুর জন্য দোয়া করে সেটি সৃষ্টিকর্তা অবশ্যই রাখবে। আর আমি একটা ইনফরমেশন দিতে চাই যে আমার অত্যাধিক কাছের আমার ফ্যামিলিরও দুই একজন সদস্য যে বিষয়টি না জানে আমার বিষয়ে, সেটি তুমি জানো যে আমি অনেক অসুস্থ। আমি অনেক অসুস্থ, যেটা আমার ফ্যামিলিরও দুই একজন জানে না। আর সেটি তুমি জানো। আমি নিজেকে সেফ রেখেছি। আমি আমাদের সাপাহার মেডিকেলের যে টিএইসে, আমাদের স্বাস্থ্য পরিকল্পনা অফিসের ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, ওনার চিকিৎসাধীন অবস্থায় আমি আছি, এবং নিজেকে আমি নিজেই সেফ রেখেছি। আমি তোমাকে হালকা একটু বলে রাখি যে গত 1 তারিখে আমি রাজশাহী গিয়েছিলাম। সেখান থেকে 2 কি 3 তারিখে আমি ঢাকাতে গিয়েছিলাম। ঢাকা থেকে আবার রাজশাহীতে আসছি। 5 কি 6 তারিখে আমি আমার বাসায় আসছি। আসার পর থেকে আমি শারীরিক অনেক অসুস্থতার মধ্যে পড়ে গেছি। যাওয়ার পরে আমি ঠিক তোমার মতো একজন সচেতন নাগরিক হিসেবে আমি নিজেই নিজেকে সেভ করে রেখেছি, এবং একেবারে সম্পূর্ণটাই নিজেকে সেভ করে রেখেছি। তারপরে আমার চিন্তা আসলো যে আমি একটা সময়টা তো আমাকে পার করতে হবে, আমি একটা লাইভ প্রোগ্রাম করি। সেই সূত্র ধরেই ভালো লাগলো আমার। লাইভ প্রোগ্রামটি করা। এবং আমার লাইভে তুমি দেখেছো যে গতকালও আমি একটি লাইভ করেছি। তার 2 দিন আগেও আমি একটি করেছি। আমাদের সাপাহারের যিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের একেবারে শ্রদ্ধেয়, তোমারও কাছের একজন শ্রদ্ধেয় সৎ দক্ষ পুলিশ অফিসার জনাব আব্দুল হাই স্যার, উনি আমার লাইভে যুক্ত ছিলেন। ওটিও মানে দীর্ঘ সময়ের একটি লাইভ, অনেক সাপাহার আইন শৃঙ্খলা নিয়ে অনেক কথা হয়েছে। তো আমি সর্বশেষ আমি একটি মানে একেবারে লাইভের আমরা শেষ পর্যায়ে সর্বশেষ ছোট্ট একটি ইনফরমেশন আমি একটু তোমাকে দিব, এবং তার জন্য একটু সামান্য একটু পরামর্শ নেব, নিয়ে লাইভটি শেষ করব। তার মধ্যে তার শেষ আগে করার আগে আমার হ্যাঁ, লাইভটি শেষ করার আগে অবশ্যই তোমার কথাগুলো আমরা একটু বলবো। আমাদের একটি প্রবাদ যেটি না বললেই নয়, যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যেটি আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম, আমি কথাটি বলবো যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যেটা আমাদের সে শ্রদ্ধেয় একজন লেখক শিব খেরা তুমিও জিতবে নামক যে সফলতার গল্প নিয়ে যে বইটি, তার ফার্স্টেই লেখা আছে যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। আমরা এই কথাটি বলার পিছনে প্রধান কারণ হলো তোমার যে সফলতার গল্প আমরা শুনলাম, যে তুমি একটাই কাজ ভিন্নভাবে
উপস্থাপন করে তুমি আজকে তোমার ক্যারিয়ারটি তৈরি করে নিয়েছো। সেই জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা। একজন বন্ধু হিসাবে বলতে পারি ধন্যবাদ। যতটুকু শুভকামনা করা যায় ততটুকু শুভকামনা করলাম। আর লাইভের একেবারে শেষ পর্যায়ে আমি তোমাকে একটি বই দেখাবো। দুজনে কার আচ্ছা, এই এই বইটি হলো দুজনে, লেখক হলো আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আচ্ছা, আমি হ্যাঁ, দেখতে আমিনুল পাচ্ছি, যদিও বা হ্যাঁ, আমিনুল কথাগুলো ইসলাম বুঝতে পারছি না, দেখা আচ্ছা, আমি আমিনুল ইসলাম সম্পর্কে তোমাকে খুব 1 মিনিটে কিছু তথ্য দিতে চাই। আমিনুল ইসলাম সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামে তার বাড়ি। একেবারে তৃণমূলের একজন লেখক। তার লেখায় পর্যন্ত 2টি বই প্রকাশ হয়েছে। এইটি তার দুজনে দ্বিতীয় এবার বইমেলায় প্রকাশ হয়েছে। আর সামনে তার আরও 6 থেকে 7টি বই প্রকাশ হবে, যে পাণ্ডুলিপিগুলো আমি দেখেছি। উনি একজন খুব ভালো লেখক। আমি আমার ইউটিউব চ্যানেল, আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি ফেসবুক এই এখানে আমি লিঙ্ক দেব আমার, এবং আমি সুলতানা ডিএম, আমার বন্ধু ডিএম লিজা সুলতানের ইউটিউব লিঙ্কও আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমিনুল ইসলামের সে একটি স্ক্রিপ্ট দিয়েছিল যে তোমাকে কতটি ভালোবাসি জানি না, মানে ভালোবাসা নিয়ে সেটার মানে তোমাকে কত ভালোবাসি জানি না, এই এই স্ক্রিপ্টটা দিয়েছিল। এটার উপর ভয়েস দিয়েছিলাম আমি, এবং আমার সাথে সহশিল্পী ধরা যায় ভয়েস দিয়েছিল নূরে ইসলাম, সরি নূরে জান্নাত ময়না নামে একজন। তারপরে জীবন নামে একটি কবিতায় ভয়েস দিয়েছিলাম আমি, এবং আমার সাথে দিয়েছিল নূরে জান্নাত ময়না। তারপরে যদি প্রশ্ন করো নামে একটি আমিনুল ইসলাম একটি স্ক্রিপ্ট দিয়েছিলেন, যেটাতে আমি এবং ভয়েস দিয়েছিলাম হলো আমার মিসেস, আমার মিসেস মানে আমার ওয়াইফ রোকসানা পারভিন। আমরা দুইজনেতে আমি দর্শক আপনাদেরকে একটু সেই অডিওটি আমি শোনাতে চাচ্ছি। এই আমিনুল ইসলাম তৃণমূলের লেখক, যার আমি তাকেও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে, হয়তোবা পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তার ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। আর আমি তার যেইটাতে আমি ভয়েস দিয়েছিলাম মূলত, আমি সেইটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি দর্শক। আপনারা আমি সেটি আপনাদেরকে খুব দ্রুত শোনানোর চেষ্টা করছি। একটু প্লিজ আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটু বের করি। আমিনুল ইসলাম খুব ভালো একজন লেখক, কিন্তু সমস্যা হলো তৃণমূলে একেবারে গ্রাম্য অঞ্চলে সে তা বসবাস করে, সে কারণে সে সেরকমভাবে বই প্রকাশ করতে পারে না। তারপর অর্থনৈতিক একটা প্রবলেম আছে, যেগুলো কারণে বই প্রকাশ করতে পারে না। তবে আমিনুল ইসলাম অনেক ভালো একজন লেখক। আমি নিজেই তার কয়েকটি লেখায় আমি ভয়েস দিয়েছি। আমার সাথে নূরে জান্নাত ময়না এবং আমার মিসেস, আমার ওয়াইফ রুকসানা পারভিনও ভয়েস দিয়েছে। আমি যদি প্রশ্ন করো সেটির নাম ছিল, তো আমি সেইটি আমি শোনাতে চাচ্ছি। সেটি শোনানোর পরেই মূলত আমরা লাইভটি শেষ করবো। আর লাইভটি শেষ করার আগে আমার আজকের চিফ গেস্ট আমার বন্ধু ডিএম লিজা সুলতান আগেই বলেছে যে লাইভ শেষ করার আগে আমার কিছু কথা আছে। তো বাংলাদেশে তো আমাদের দেশের সরকার ও প্রধানমন্ত্রী মহিলা, আমাদের স্পিকার মহিলাদের তো সেই সেই পাওয়ার, তো অবশ্যই আমার বন্ধুকে অবশ্যই সেই লাইভ শেষের আগে সেই সুযোগটি দিতে হবে। সে আমাদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে সে সচেতনতামূলক কী কথাগুলো বলবে সেগুলো আমরা খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো। আর দর্শক, তার আগে আমি আমিনুল ইসলামের লেখা যেটিতে আমি ভয়েস দিয়েছিলাম এবং আমার সাথে ভয়েস দিয়েছিল আমার মিসেস রোকসানা পারভিন, সেইটি আপনাদেরকে আমি শোনাবো শোনাবো তার মধ্যে 50 সেকেন্ডের আরেকটি আমি শোনাবো, যে ভালোবাসি নিয়ে যেটিতে আমি ভয়েস দিয়েছিলাম মূলত। আমি সেটিও শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা প্লিজ হয়তোবা সামান্য একটু অপেক্ষা করবেন দর্শক। আমি ভিডিও
দেখানোর সুযোগ থাকলে আমি অবশ্যই দেখাতাম, কিন্তু ভিডিও দেখানোর কোনো রকম আমি সুযোগ পেলাম না। সে কারণে আমি শুধু অডিও আমি আপনাদেরকে শোনাবো। দর্শক আপনারা প্লিজ ততক্ষণ যুক্ত থাকবেন, আর আমিনুল ইসলামের স্ক্রিপ্ট এবং আমার ভয়েসটা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা শুনবেন। ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবেন। আমি খুব অল্প সময়ের মধ্যেই আমি সেটি প্লে করব। তো হয়েছি, সে কারণে আমি নিজেকে গর্ববোধ করছি। তা আমি ঠিক আমিনুল ইসলামের লেখা যদি প্রশ্ন করো ডুয়েট, যেটার কণ্ঠ দিয়েছিলাম আমি এবং আমার মিসেস রোকসানা পারভিন, আমি সেইটি প্লে করেছি। আপনাদেরকে সেটি শোনাবো। আপনারা অবশ্যই সম্পূর্ণটি আপনারা শুনবেন। মাত্র 3 মিনিট 3 সেকেন্ডের একটি ভিডিও, যেটি ইউটিউবে আপনারা পাবেন। আপনারা দর্শক প্লিজ আপনারা সেটি শুনবেন। তারপর আমরা আমার বন্ধু ডিএম লিজা সুলতানের কথা শেষ শোনার পরে আমরা লাইভ থেকে বের করব। আমি সেটি প্লে করছি। যদি মানুষের কাছে প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট কণ্ঠকার, উত্তরে বিভিন্ন জন বলবে ভিন্ন ভিন্ন নাম। হয়তো কেউই তোমার নাম বলবে, কিন্তু যদি আমাকে প্রশ্ন করো মর্তের স্বর্গের সবচেয়ে সুমিষ্ট কণ্ঠকার, তবে উত্তর একটাই, তোমার, শুধুই তোমার। যদি মানুষের কাছে প্রশ্ন করো পৃথিবীর সবচেয়ে প্রেমময় মর্মন্তুতি কার, উত্তরে বিভিন্ন জন বলবে ভিন্ন ভিন্ন নাম। হয়তো কেউই তোমার নাম বলবে না, কিন্তু যদি আমাকে প্রশ্ন করো মর্তের স্বর্গের সবচেয়ে প্রেমময় সুন্দর মানবীকার, তবে উত্তর একটাই, তোমার, শুধুই তোমার। যদি মানুষের কাছে প্রশ্ন করো পৃথিবীর সবচেয়ে মনোহর হাসির কার, উত্তরে বিভিন্ন জন বলবে ভিন্ন ভিন্ন নাম। হয়তো কেউই তোমার নাম বলবে না, কিন্তু যদি আমাকে প্রশ্ন করো মর্তের স্বর্গের সবচেয়ে মধুমাখা হাসির, তবে উত্তর একটাই, তোমার, শুধুই তোমার। যদি মানুষের কাছে প্রশ্ন করো পৃথিবীর সবচেয়ে মেঘকালো ফুরফুরে চুলগুলো কার, উত্তরে বিভিন্ন জন বলবে ভিন্ন ভিন্ন নাম। হয়তো কেউই তোমার নাম বলবে না, কিন্তু যদি আমাকে প্রশ্ন করো মর্তের মর্তের স্বর্গের সবচেয়ে মৃদুকালো ফুলফুলে চুলগুলিকার, তবে উত্তর একটাই, তোমার, শুধুই তোমার। যদি মানুষের কাছে প্রশ্ন করো পৃথিবীর সবচেয়ে সুন্দরী কে, উত্তরে বিভিন্ন জন বলবে ভিন্ন ভিন্ন নাম। হয়তো কেউই তোমার নাম বলবে না, কিন্তু যদি আমাকে প্রশ্ন করো মর্তের স্বর্গের সবচেয়ে সুন্দরী সুদর্শনকে, তবে উত্তর একটাই, তুমি, শুধুই তুমি। হ্যাঁ দর্শক, এবং আমার যে চিফ গেস্ট আমার প্রিয় বন্ধু ডিএম লিজা সুলতান, আমি যে অডিও ক্লিপটি শোনালাম সেটি হলো আমি যেই এই দুজনের যে লেখক আমিনুল ইসলাম ভাই, আমার বড় ভাই, উনি স্ক্রিপ্টটা দিয়েছিলেন, সেটাতে আমি আমি কণ্ঠ দিয়েছিলাম এবং সেখানে ভয়েসটি আমার এবং আমার সাথে রোকসানা পারভিন, আমার মিসেস, আমরা দুইজন ভয়েস দিয়েছিলাম। মানে এছাড়াও জীবন, তোমাকে ভালোবাসি সহ বেশ কয়েকটি স্ক্রিপ্টের উপর আমি আমিনুল ইসলাম ভাইয়ের লেখাতে আমি ভয়েস দিয়েছি। তে লিজা সুলতান, তোমার কেমন লাগলো এটা একটু প্লিজ যদি বলতে।
তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম না যে তোমার তো এরকম এত সুন্দর ভালো কবিতা বলে। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা এবং অনেক ধন্যবাদ। আহ, আমি যে কথাটি বলতে চাইছি যে তুমি তো গান জানো, আমি এটা জানি। তুমি তোমার লেখা বই দেখালে, তোমার বলা কবিতা বললে। এবার আমার একটা রিকোয়েস্ট যে তুমি গান গেয়ে শোনাবে দর্শককে। যদি তুমি একটা গান গেয়ে শোনাতে তাহলে ভালো লাগতো। আচ্ছা, আমি তোমার জানি তুমি নামের ভালো গান। শোনো, তোমার নামের আগে নৃত্যশিল্পী, আমার নামের আগে সাংবাদিক। তুমি না নৃত্য করতে পারো, তুমি বাচ্চাদেরকে নৃত্য শিখাও। আমি সাংবাদিক, হুম। আমি লিখতে পারি, কিন্তু আমার নামের আগে তো সিঙ্গার নাই, কণ্ঠশিল্পী সিঙ্গার নাই। যে কণ্ঠশিল্পী তার পাশে আগে যে নামের আগে সিঙ্গার দিতে হবে তার তো কোনো কথা নেই। মানুষের শিক্ষিত অনেক লোক থাকতে পারে। আমি আচ্ছা, জানি ভালো গাও, তোমার ইউটিউবে অনেক আমি চাই যে তুমি দর্শকদেরও তোমার গানটি শোনো। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। যে জায়গায় বন্ধু বলেছে যে একটি গান শোনাতে হবে, তাহলে বন্ধুর কথা অবশ্যই অবশ্যই রাখতে হবে, কারণ বন্ধুর কথা না রাখলে তো প্রবলেম। আমি অবশ্যই লিজা, তোমার কথা আমি রাখবো, এবং আমি তোমার রিকোয়েস্টে আমি দর্শকদের উদ্দেশ্যে এবং তোমাকে আমি গানও শোনাবো। তবে খালি খালি গলায় না, আমি খালি গলায় গান গাইতে পারি না। আমি কারাওকে মিউজিক থেকে আমি মূলত গান গাই। কারাওকে মিউজিক, যেটা আমরা এখন মূলত অনেকেই ডিপ্রেশন কাটানোর জন্য কারাওকে মিউজিক থেকে গান গাই। সেটা ব্লুটুথ মাউথ স্পিকার বলো, সেটা ল্যাপটপ বলো, সেটা বক্স বলো, বিভিন্ন মাধ্যমে কারাওকে থেকে গাই। তা আমিও চেষ্টা করছি তোমাকে একটি গান কারাওকে মিউজিক থেকে শোনানোর জন্য। তবে একটি সম্পূর্ণ না, আমি হয়তো বা এক কলি অথবা দুই হ্যাঁ, কলি যতটুকু আমি, যতটুকু হ্যাঁ পারো, হ্যাঁ কারণ আমাদের সময় তো শেষের দিকে চলে। হ্যাঁ, আমি চেষ্টা করছি। হ্যাঁ, লিজা সুলতান, তুমি গান শুনতে চেয়েছো। আসলে মহামারীর মধ্যে একটি ইনফরমেশন, আমি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাছের একজন মানুষ, যিনি সুপারস্টার, পুরো বিশ্ব তাকে প্লেব্যাক সম্রাট নামে আখ্যায়িত করেছে, আমাদের অ্যান্ড্রু কিশোর, আমাদের প্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। সে গত হয়েছেন অল্প অল্প কয়েকদিন হলো। আহ, তুমি গান শুনতে চেয়েছো, আমি আমাদের প্লেব্যাক সম্রাট, আমার অত্যন্ত একজন কাছের মানুষ ছিলেন, ওনার সাথে আমার মোবাইল ফোনে মাঝে মধ্যেই কথা হতেন। তার একটি গান আমি আমি মূলত অল্প অল্প করে আমি দুইটি গান শোনাবো, অল্প অল্প করে। তার মধ্যে আমাদের প্লেব্যাক সম্রাট, তাকে আজকে লাইভে তার স্মরণে আমি প্রথম একটি গান গাইবো, যে জীবনের গল্প, এই গানটি। প্লিজ শোনো, আমি প্লে করলাম।
আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। হ্যাঁ, লিজা সুলতান, তোমার কণ্ঠে মানে সরি তোমার রিকোয়েস্টে দর্শকদের এবং তোমাকে আমাদের প্লেব্যাক সম্রাট আমার খুব কাছের এবং শুধু আমার না তোমার সহ সকলেরই কাছের একজন জনপ্রিয় সুপারস্টার একজন কণ্ঠশিল্পী আমাদের প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোর, যিনি গত হয়েছেন কয়েকদিন আগে, তার গানের একটি কলি শোনালাম। আর আমি কথা দিয়েছিলাম যে আমি আরেকটি গানের কলি শোনাবো, তবে তুমি বলো যে গানটি কেমন লেগেছে তোমার। আমি কিন্তু প্রফেশন, অনেক আমি গান গাই না। অনেক ধন্যবাদ। আমার অনেক অনেক ভালো হয়েছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। কারণ আমি একটা গান গাইলাম, যদি এটাকে কেউ ভালো না বলে তাহলে তো আমার খারাপ লাগে সেইটা। তো তুমি ভালো বলেছো, আমার উৎসাহ আরো বেড়ে গেল, সামনে আরো আরো বেশি বেশি গান গাওয়ার চেষ্টা করবো এবং তোমার কাছ থেকে সেই অবশ্যই ধন্যবাদটা অবশ্যই। নেওয়ার চেষ্টা করব। তা আমি দ্বিতীয় গান দেশের তো একটি সাবিনা ইয়াসমিনের একটি আমার পছন্দের অনেক একটি মানে আমার পছন্দের একটি গান আছে, আমি ধন্য হয়েছি ওগো ধন্য। এই গানটি অবশ্যই তোমারও পছন্দের। এটা তা আমার আমি অনেক আমি পছন্দ। হ্যাঁ, এক কলি আমি গাওয়ার চেষ্টা করব। আর আমি, তুমি আমাকে যেরকম রিকোয়েস্ট করেছো, আমি তো তোমাকে নিত্য রিকোয়েস্ট করলাম না, কারণ তুমি আমাকে রিকোয়েস্ট করেছো, তো বন্ধু হিসাবে তোমার রিকোয়েস্ট আমি রেখেছি। তবে আমি যদি একটু রিকোয়েস্ট করি, বন্ধু হিসাবে তোমাকে রাখতে হবে। তবে নিত্য রিকোয়েস্ট করছি না, একটু আমি কোনো কণ্ঠে দাও। রিকোয়েস্ট একটু আমি ধন্য হয়েছি ধন্য, সাবিনা ইয়াসমিনের গান, তোমার অনেক পছন্দের একটি গান। আমি আমি গাইবো, তবে তুমিও একটু গাইবা, এতটুকু রিকোয়েস্ট করছি, আমি প্লে করলাম। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমের ওই জন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমের ওই জন্য। তোমারই চরণে ওগো দিও মোরে ঠাই, যদিও আমি যে নগণ্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমের ওই জন্য। আমি ক্ষমা চাই, আমাকে দিয়ে আর গান গায় না, আমি ক্ষমা চাই। তবে কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, অবশ্যই খারাপ বলবো না। আচ্ছা, থ্যাংক ইউ লিজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার আজকের আড্ডা লাইভে তুমি এসে প্রথম থেকে যেরকম বই বৃক্ষ নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেই বই বৃক্ষকে তুমি তোমার স্থান থেকে তুমি যেই সচেতনতামূলক তাদেরকে অনেক সুন্দর পরামর্শ দিয়েছো তারা, এবং তুমি একটি বই দিবে সেই ঘোষণা দিয়েছো। তোমার সাথে আমিও ঘোষণা দিয়েছি যে আমিও তাদেরকে বই দেব, এবং আমি তাদের একজন গ্রাহক, তাদের কাছ থেকে আমি নিয়মিত বই নিয়ে আমি পড়ি। তুমি অনেক সুন্দর কথা বলেছো। তারপরে আমাদের তৃণমূলের একজন লেখক আমিনুল ইসলাম, যার বই এবং বইটি আমরা দেখিয়েছি, তার বিষয়ে আমরা কথা বলেছি। তুমি তাকেও অনেকভাবে তুমি তাকেও একরকম পরামর্শ দিয়েছো। এর পাশাপাশি তুমি আমিনুল ইসলাম ভাইয়ের যে স্ক্রিপ্ট আমি ভয়েস দিয়েছি, সেটি শোনার পরে তুমি অনেক আনন্দ পেয়েছো এবং অনেক সুন্দর কমেন্ট করেছো। এবং
সেই সাথে তুমি দর্শকদের সামনে আমাকে গানও মানে আমার কণ্ঠে গান গাওয়াইছো, যেটা অসম্ভব। আমি কখনো গান গাই না, কারো কথা আমি গানের বিষয়ে আমি এক ধাপ পিছিয়ে চলে যাই। কেউ যদি ওরকম সিচুয়েশনে পড়ে যায় তো পিছিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি। কিন্তু লাইভে তো পালানোর কোনো বুদ্ধি নেই, কারণ আমি নিজে উপস্থাপক। বাধ্য হয়ে আমাকে সেটা করা লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ। আজকের আড্ডাটা অনেক ভালো লাগলো তোমাকে পেয়ে। আমি আসলে ভাবতে পারিনি যে আমাদের আড্ডাটা এত সুন্দর জমে উঠবে। তে আমি লাইভটি এই মুহূর্তের জন্য শেষ করব। তে সর্বশেষ তোমার কাছে যেতে চাচ্ছি যে আমার লাইভে তোমার কেমন লাগলো, আর তুমি সর্বশেষ দর্শক আমার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে সর্বশেষ তুমি দিতে পারো। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, তোমার মতো ভালো একটা করছি, তুমি আমাকে লাইভে দেখেছো। আর কার্যক্রমগুলো দেখি ভালো লাগে, তুমি যে পত্রিকাগুলো ভালো লাগে, এগিয়ে যাও, আবারও দোয়া। এই উদ্দেশ্যে আমি যা বলার আগে বলি, হ্যাঁ, আমি আবারও আসলে বেশি ধন্যবাদ দিলে ছোটো করা হয়, আর বন্ধুকে তো কোনোভাবে ধন্যবাদ দেওয়া যায় না। তোমার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা, তোমার প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। তুমি সামনে আরও এগিয়ে যাও। আমি সহ দর্শক যারা লাইভটি সরাসরি দেখছে, অনেকেই দেখছে, একসঙ্গে লাইভটি বেশ কয়েকটি গ্রুপেও প্রচার হচ্ছে। আমাদের ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি ল্যাপটপের মনিটরে যে ভিউয়ার্সও অনেক আমাদের হয়ে গিয়েছে। তা আমাদের আজকের আড্ডাটা অনেক বেশি জমে উঠেছে। তোমাকে পেয়ে অনেক ভালো লাগলো লিজা। তে তুমি আমাকে একটি প্রশ্ন করেছিলে, আমার মনে পড়লো যে আমার সাংবাদিক হয়ে মানে হয়ে ওঠার গল্প তুমি শুনতে চেয়েছিলে। আমি পরবর্তী কোনো একদিন লাইভে শুধুমাত্র তুমি আর আমি সেই লাইভে থাকবো, এবং ওই বিষয় নিয়েই শুধুমাত্র আমাদের লাইভটি করব। কারণ এটা চাপা একটা, আমার মনের মধ্যে একটা চাপা থেকে গেছে। এই গল্পটি আসলে কাউকে কখনোই করা হয়নি। তুমি আজকে বলেছো, আমি গল্পটি শোনাবো। গল্পটি শোনাতে পারলে আমি নিজেও অনেকটা হালকা হব। তে ডিএম লিজা সুলতান, তোমাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তোমাকে আরও একবার আমি সর্বশেষ ধন্যবাদ দিয়ে আমি লাইভটি শেষ করছি। দর্শক, আপনারা যারা যারা এতক্ষণ আমার লাইভে যুক্ত ছিলেন, বিশেষ করে আপনাদেরকে আমার সাথে ডিএম লিজা সুলতানের সাথে প্রথম দিকে রমজানের সাথে আপনারা যারা যারা আমাদেরকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনারা যারা কমেন্ট করেছেন, আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ জুগিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যদি না দেখেন তাহলে তো আমাদের লাইভ করার কোনো মানে হয় না, কিন্তু আপনারা আমাদেরকে সাড়া দিয়েছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অবশ্যই, আমরা বর্তমানে একটা অজানা ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করছি, মহামারী করোনা ভাইরাস। আপনারা এই করোনা ভাইরাস থেকে নিজেকে সেফ রাখতে আপনারা স্বাস্থ্য সচেতনতা মেনে চলবেন। আপনারা করোনার কোনো সিমপ্যাথি যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। আপনারা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবেন না। বাড়ি থেকে বের হলে অবশ্যই আপনারা মুখে মাস্ক এবং হাতে গ্লোভস সহ সামাজিক যে বিষয়গুলো আপনারা সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। আর সামাজিক দূরত্ব অবশ্যই আপনারা মেনে চলবেন, সেটা 3 ফুট অথবা 4 ফিট হলে অনেক ভালো হয়। আপনার সুস্থতার কারণে আপনার পরিবার, সমাজ, আমাদের শহর এবং পুরো দেশ এবং আমাদের জাতি সুস্থ থাকতে পারে। তাই আমি এই বলে আমি এবং আমার বন্ধু ডিএম লিজা সুলতান আমরা আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। সরি দর্শক,
আমাদের আজকে লাইভে আমাদের ডিএম লিজা সুলতান আমাদের অতিথি ছিলেন, সহ আপনারা যারা যারা ছিলেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং লাইভটি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।